প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বেশ কিছুদিন থেকে এই দলটি বিএনপি বা জামাত ইসলামের সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্ট্র্যাটেজি হিসেবে আসন সমঝোতার বিষয় নিয়ে কথা বলছিল, প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে। এই বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে এসেছে এবং আমরা জানি সবাই। বিএনপির সঙ্গে আলোচনা চলছিল, একই সঙ্গে জামায়াত ইসলামের সঙ্গে তাদের আলোচনা চলছিল, যেটি আমি বলছিলাম প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে। আর এইটি দোষের কিছু নয়, এমন আলোচনা চলতেই পারে এবং কখনো সেটি অপ্রকাশ্যেও হতে পারে। সব বিষয়ে আলোতে আসতে হবে, সবার সামনে হতে হবে, এমন কোনো বিষয় নেই। আমাদের আউটকামটি জানা দরকার জনগণের, কি হচ্ছে কি হয়েছে। ভেতরের সব কিছু না জানলেও চলে এবং আমরা জানতেও চাই না। তো সর্বশেষ দেখা গেল যে লেটেস্ট ডেভেলপমেন্ট যেটাকে বলছি আমরা, বিএনপির সঙ্গে সমঝোতা হয়নি। আর প্রধান কারণ হিসেবে জানা গেল যে এনসিপি বেশি সংখ্যক আসনে ছাড় চাইছে, আর বিএনপির পক্ষে সেটি দেওয়া সম্ভব না। কারণ বিএনপিতে আরও বিভিন্ন জায়গা থেকে অন্যান্য দলগুলো এসে জুটেছে, অনেকে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে বিএনপিতে যুক্ত হয়েছে একটি আসন পাবার জন্যে। এরকম দলের সংখ্যা অনেক। তো বিএনপি কলিয়ে উঠতে পারছে না কাকে রাখবে কাকে ছাড়বে। তো খুব বেশি আসন দিতে বিএনপি পারছিল না এনসিপিকে, তাই সে আলোচনা ভেঙে গেছে। শেষে আলোচনা জোরে সোরে চলতে শুরু করলো বাংলাদেশ জামায়াত ইসলামের সঙ্গে। তো এই যখন অবস্থা, তখন জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছিল আসলে এনসিপি নিয়ে। জুলাই অভ্যুত্থানোত্তর সময়ে জুলাইয়ের সম্মুখ সারির মুখগুলো এনসিপিতে আছেন এখন। তো সেই সম্মুখ সারির জুলাই যোদ্ধাদের এই দল, ছাত্র তরুণদের দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, এই দলটির প্রতি শুরু থেকেই সারা দেশের মানুষের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। যারা এনসিপির রাজনীতি করেন না বা করবার কোনো প্ল্যানও ছিল না, তারাও কিন্তু এই দলটির ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন দলমত নির্বিশেষে, এবং এই দলটির মঙ্গল কামনা করেছেন অনেকেই। আমি অনেকের সঙ্গে কথা বলি, জানি আমরা এই সমাজেই থাকি। বিএনপি করেন মনে প্রাণে এমন লোকেরাও এনসিপির অনেককেই ভালোবাসেন জুলাই যোদ্ধা হিসেবে এবং এনসিপির মঙ্গল কামনা করেন। জামাত ইসলামীতেও এমন লোক আছেন, আমার সঙ্গে কথা হয়েছে, অন্য দলেও আছে। আর নির্দলীয় যারা, তারা তো অবশ্যই অনেকেই পছন্দ করেন এনসিপিকে। আমি নিজে অনেকবার বিভিন্ন সময় আমার এপিসোডগুলোতে বলেছি, এনসিপির প্রতি আমার একটি সফট কর্নার আছে, থাকতেই পারে। আমি এনসিপি করি না, কিন্তু আমি এনসিপির কেউ না। অফিসিয়ালি আমি এনসিপির কোনো পজিশনে নেই, এনসিপির সঙ্গে যুক্ত নই, বাট তাদের পছন্দ করি। ওই একটি কারণ, জুলাই যোদ্ধাদের প্রতি আমাদের সহানুভূতি, ভালোবাসা, স্নেহ, এটিই কারণ, আর কোনো কারণ নেই। ব্যক্তিগত কোনো কিছু এখানে থাকতে পারে না। তো আমিও মনে মনে আসলে আমার আশঙ্কা ছিল যে কি হতে যাচ্ছে। কারণ যেটি বলছিলাম, জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং অনেকেই নানা রকম সমীকরণ মেলাতে শুরু করেছেন। কেউ কেউ বলতে চেষ্টা করেছেন কি বিএনপি কে জামাত ইসলাম, কারোর সঙ্গে এনসিপির যাওয়া ঠিক হবে না। যদি যায় তারা, তাহলে তাদের নিজেদের অস্তিত্ব বিলীন হবে। একটি বিপ্লব কিংবা অভ্যুত্থানের মধ্য দিয়ে বা অভ্যুত্থানোত্তর সময় জন্ম নেওয়া এই দলটি একটি বিপ্লবী চরিত্র তাদের ধারণ করতে হবে, এটি জনগণের মধ্যে একটি ধারণা ছিল যে তারা বিপ্লবী চরিত্রটি বহাল রাখবে, বজায় রাখবে। তারা সংসদে গেল কি গেল না, আসছে নির্বাচনে, এতে আসলে অনেকেরই কিছু যায় আসে না। তাদের একটি কথা যে সংসদ আমরা আগেও দেখেছি, সংসদে গেলেই কি না গেলেই কি। রাজনীতিতে যে গুণগত পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে, সেইটি সংসদ সদস্যরা আগে খুব আমাদের করে দিয়েছে। সংসদগুলো কার্যকরভাবে কাজ করতে পেরেছে, আমাদের গণতন্ত্রের ফল্গু ধারা প্রবাহিত হয়েছে, সব জায়গায় সুবাতাস বইছে বা বয়েছে, এরকম না। তাই এনসিপি আসছে নির্বাচনে, অংশগ্রহণ করলো কিনা এমনকি সেটি পর্যন্ত অনেকের কাছে ম্যাটার করেনি। লোকের সঙ্গে কথা বললে যা জানা যায়, তাদের একটি কথা, তারা তাদের বিপ্লবী চরিত্র ধারণ করবে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক নেতৃবৃন্দকে টাইট দেবে। যেমনটি শহীদ ওসমান হাদি বলছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আমাদের শহীদ ওসমান হাদি, তিনি বলেছিলেন আমি 500টি ভোট পাই, কিছু আসে যায় না, আমি নির্বাচিত হই কি না হই, কিছু আসে যায় না, কিন্তু আমি আমার যেই কাজটি, আমার যে রাজনৈতিক প্রতিশ্রুতি, দেশ বদলাবার আমার যে চিন্তা, সেইটি আমি জারি রাখব, নৈতিক জায়গায় আমি ঠিক থাকব। তো এনসিপির কাছে অনেকের এমন চাহিদাই ছিল যে তারা নির্বাচনে গেল কি গেল না, এমপি হলো কি হলো না, তাদের কিচ্ছু আসে যায় না। আমারও কিছু আসে যায় না ব্যক্তিগতভাবে। আমি অপেক্ষা করতে রাজি ছিলাম
যে আবার 5 বছর পরে যখন সরকার গঠিত হবে, এই দেশে যখন আবার নির্বাচন হবে 26 নির্বাচনের পর, দরকার হলে এনসিপি তখন আসবে। কিন্তু এনসিপি ইতিমধ্যে এমন কিছু কাজ করবে বাংলাদেশে, এমন কিছু হোমওয়ার্ক করবে ভবিষ্যতের সফল রাজনীতিবিদ কিংবা স্টেটসম্যান হয়ে উঠবার জন্য তরুণ নেতৃবৃন্দ, এমন কিছু করবে যে জনগণ ধরে এনে তাদেরকে এমপি বানাবে, তাদের যেতে হবে না জনগণের কাছে। এই প্রত্যাশা আমাদের অনেকেরই ছিল। তো এরই প্রেক্ষিতে যখন দেখা গেল যে এরা আসন সমঝোতার কথা বলছে, আর এখানে বলে নেওয়া ভালো, যেটি বলছিলাম যে জনগণের বেশিরভাগ অংশ চাইছিল তারা বিপ্লবী চরিত্র ধারণ করে রাজনীতিতে টিকে থাকুক। আরেকটি ক্ষুদ্রাংশ কিন্তু চেয়েছে না, তাদের ধারণা হলো যে না, তাদেরকে জোটের রাজনীতি করতে হবে, বিএনপি কিংবা জামায়াত এরকম কোনো বড় দলের ছায়াতলে যেতে হবে, না গেলে তারা এমপি হতে পারবে না, এমন আলাপও কেউ কেউ করেন। তো তাদের এই আলাপটি আমি মনে করি অত্যন্ত ক্ষীণ দৃষ্টি সম্পন্ন চিন্তা থেকে চিন্তাপ্রসূত। তারা হয়তো কষ্টও পেতে পারেন আমার কথা শুনলে, বাট আমার কোনো উপায় নেই, কারণ আমি এই কথাই সুস্পষ্টভাবে বলতে চাই। আমরা কবে চেয়েছি যে এনসিপির নেতারা এমপি হয়ে যাক আমাদের জন্য? কেন দরকার আমাদের এমপি? আমাদের যদি এনসিপির মতো সতর্ক, যদি তারা সতর্ক হতে পারতেন, এরকম আমাদের প্রোটেক্ট করবেন, দেশকে প্রোটেক্ট করবেন, রাজনীতিকে প্রোটেক্ট করবেন, রাজনীতিবিদদের দৌড়ের উপর রাখবেন যাতে তারা অনৈতিক কাজ করতে না পারে। তো আমাদের তো এমন নেতৃত্ব দরকার ছিল। তো আমাদের তো এমপি মন্ত্রী এসব আমাদের চাওয়া না, আমরা এসব দিয়ে করবো কি? এগুলো আমাদের ডজন ডজন ছিল, শত শত ছিল 54 বছরে। কি হয়েছে? আমাদের কিছু হয়নি। তো এই আলাপটি কেউ কেউ করছেন যে তাদের ওইটি করতে হবে, ওইটি তাদের একমাত্র কাজ, জোটের রাজনীতি করা, ভোটের রাজনীতি করা, আসন ভাগাভাগি করা, কোনো রকমের সংসদে কয়েকটি আসন পাওয়া। আমি দুঃখিত, আই ডিফার, আমি এখানে ভিন্নমত পোষণ করছি, আমি তাদের সঙ্গে একমত নই। আমি এই দলটির পক্ষে, যেই দলের লোকেরা বলছেন বা জনগণের যে অংশটি বলছেন যে তারা তাদের বিপ্লবী চরিত্র ধারণ করবে, তা ভোটে গিয়ে কিংবা না গিয়ে। তো আর ভোটে যেতে যদি জোট করতে হয়, কোনো অ্যালায়েন্সের অংশ হতে হয়, কারো ছায়াতলে আশ্রয় নিতে হয়, তাহলে নিজের অস্তিত্ব নতুন দল হিসেবে কোথায় থাকে? কিভাবে থাকে? থাকে না। আর তাদের প্রতিশ্রুতি কিন্তু এইভাবে হয়নি। তাদের যে দলীয় ঘোষণাপত্র, তাদের যে প্রতিশ্রুতি, জনগণের প্রতি কমিটমেন্ট, যার উপর ভিত্তি করে এই দলটি দাঁড়িয়েছে, সেই কোনো কিছুই কিন্তু এই কথা বলে না যে তাদের আসন ভাগাভাগি করতেই হবে, এই কথা নেই কোথাও। তো যাই হোক, তো যখন এই আলোচনা চূড়ান্তে যে এনসিপি জামায়াত ইসলামের সঙ্গে একটি দল জোটে চলেই যাচ্ছে এবং শোনা গিয়েছে যে তারা 30টি আসন পাচ্ছে, ফলে এই প্রশ্নটি দেখা দিয়েছে যে তারা 30টি আসন পেল, ভালো কথা, তাহলে বাকি আসনগুলোর কি হবে? বাকি আসনগুলোতে তাহলে এনসিপি ইতিমধ্যে, প্রিয় দর্শক আপনারা জেনেছেন, 125টি আসনে কিন্তু প্রার্থিতা ঘোষণা করেছে। তো তাহলে যদি আমরা ধরে নিই যে ঠিক আছে 125টি আসনেই ঠিক আছে, তাহলে এখন 30টি আসনে যখন সমঝোতা হচ্ছে, তাহলে এই বাকি আসনগুলোর কি হবে? তাহলে বাকি আসনে এনসিপির কেউ আর কারো প্রার্থিতা থাকছে না, তারা কন্টেস্ট করতে পারছেন না, কারণ সমঝোতা মানে এইটি। এবং বাকি আসনগুলোর জন্য কি তাহলে এনসিপির নেতাকর্মীরা, এনসিপি লাভাররা জামাত ইসলামের সঙ্গে কাজ করতে শুরু করবে, জামাত ইসলামের হয়ে প্রচারণা চালাবে? এটাই তো দাঁড়ায় বিষয়টি, তাই করতে হবে আসলে জোটের বিষয় হিসেবে। তো এই প্রশ্ন জোরে সরে উঠেছে সব মহল থেকে এবং একটি অসন্তোষ তৈরি হয়েছে। কারণ অনেকেই জামাত ইসলামকে পছন্দ করলেও, যেটি বলছিলাম যে এনসিপির প্রতিও তাদের দুর্বলতা আছে, তো তারা কিন্তু চাইছিলেন যে এনসিপির একটি স্বতন্ত্র আইডেন্টিটি তৈরি হোক, এটিও কিন্তু তারা চাইছেন। আর এটি দোষের কিছু না, এরকম ভুরি ভুরি উদাহরণ বাংলাদেশের রাজনীতিতে আছে। কেউ কোনো নির্দিষ্ট দল করেন, কিন্তু অন্য দলের প্রতিও তার সমবেদনা, সফট কর্নার থাকে, এবং এটি স্বাভাবিক। তো যখন চূড়ান্ত হয়ে গেল, তখন গতকালই আমরা একটি ডেভেলপমেন্ট দেখলাম, আর সেইটি হলো তাসনিম জারা, যিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব এবং রাজনৈতিক পর্ষদ যে আছে নীতি নির্ধারণী সর্বোচ্চ, সেইটির মেম্বার তাসনিম জারা, গতকাল তিনি পদত্যাগ করবার ঘোষণা দিলেন। তো তিনি খুবই সফটলি গিয়েছেন, তিনি কোনো বিশদগার করেননি, ডিটেইলে যাননি কেন কি হয়েছে। তিনি বলেছেন বর্তমান অবস্থার প্রেক্ষিতে তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করারই শ্রেয় মনে করছেন, যৌক্তিক মনে করছেন। এবং তিনি তার নির্বাচনী এলাকা, যেটি ঢাকার মুগদাপাড়া এলাকা, মুগদা, সবুজবাগ এবং খিলগা, সেখানকার ভোটারদের উদ্দেশ্যে তার ফেসবুক পোস্টে আহ্বান জানিয়েছেন তিনি খিলগাঁয়ের সন্তান, সেখানে বড় হয়েছেন, তাকে যাতে আগের মতোই লোকেরা দেখেন, তাকে সহযোগিতা করেন। এবং তিনি বলেছেন একটি দলের না হয়ে নির্বাচন করার মধ্যে অনেক রকমের ঝামেলা আছে, চ্যালেঞ্জ আছে নানা রকমের।
তিনি বলেছেন যে দলের কর্মী থাকে, অফিস থাকে, সংঘবদ্ধ প্রচারণা থাকে, কাজটি সহজ হয়, কিন্তু আমার পক্ষে কাজটি সহজ হবে না। তারপরেও তিনি সেই কঠিন রাস্তা বেছে নিয়েছেন এবং সেই জন্য তিনি বলেছেন বাস্তব অবস্থার প্রেক্ষিতে তিনি ডিটেলে যাননি তেমন একটা। যেই তাসনিম জারাকে দেখে অনেকেই স্বপ্ন দেখেছিল, এনসিপিকে নিয়ে তারা নতুন করে স্বপ্ন দেখেছিল, তাসনিম জারা এবং তার হাজব্যান্ড সাইফুল্লাহ খালিদ, দুই অক্সফোর্ড এডুকেটেড ঝকঝকে তরুণ তরুণী এই কাপড়। তো কাল অনেকেরই স্বপ্নভঙ্গ হয়েছে যে তাসনিম জারা এনসিপি ছেড়ে দিলেন, এবং গণমাধ্যম প্লাস সমাজ মাধ্যমে যদি চোখ বুলান যারা, তারা দেখছেন এখানে মিশ্র প্রতিক্রিয়া লোকের। অনেকেই তাসনিম জারাকে ফিরে আসতে বলছেন, যারা এনসিপিকে বা জাতীয় নাগরিক পার্টিকে ভালোবাসেন, তারা বলছেন যে তাসনিম জারা আবার ফিরে যাক। আমাকে গতকালকে আমি তাসনিম জারাকে নিয়ে কন্টেন্ট বানিয়েছি, সেই কন্টেন্টে অনেক কমেন্ট পড়েছে, সেখানে আমার প্রিয় দর্শক শ্রোতা যারা আমাকে দেখেন, আমাকে ভালোবাসেন, আমার চ্যানেলটিকে, তারাও আমার কাছে জানিয়েছেন, দাবি জানিয়েছেন তাসনিম জারাকে এনসিপিতে ফিরিয়ে আনবার ব্যবস্থা করবার জন্য। তো তাতে বোঝা গেল যে অনেকের ব্রোকেন হার্ট, অনেকেই যে তাসনিম জারা এনসিপি ছেড়ে দিয়েছে। এর আগে কিন্তু প্রিয় দর্শক, বড়দিনে 25শে ডিসেম্বর বৃহস্পতিবার, সেদিন আরেকজন কেন্দ্রীয় নেতা এনসিপি ছেড়ে দেন। তিনি ফেসবুক পোস্টে তার পদত্যাগ ঘোষণা করেন। সেই নেতার নাম হলো মীর আরশাদুল হক। তিনি চট্টগ্রাম 16 বাঁশখালী আসন থেকে নমিনেশন পেয়েছিলেন। তো তিনি ঘোষণা দিলেন যে তিনি আর এই বাঁশখালী, সেই চট্টগ্রাম 16 আসন থেকে নির্বাচন করছেন না। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের প্রতি আনুগত্য ঘোষণা করেছেন, তার প্রতি সমর্থন জানিয়েছেন, এবং তিনি তার পোস্টে উল্লেখ করেছেন যে তিনি মনে করেন বর্তমান অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশ যেই জায়গায় দাঁড়িয়ে আছে, নানা রকম বিভক্তি, এর প্রেক্ষিতে একমাত্র গতিশীল এবং কার্যকর নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমান উপযুক্ত সবচেয়ে বেশি, এবং তিনি বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবেন বলে মনে করছেন তিনি, মীর আরশাদুল হক। তাই তিনি বিএনপিতে যোগ দিয়েছেন, তিনি এনসিপি ছেড়ে দিয়েছেন। এনসিপির লোকজনের প্রতি তিনি সহানুভূতি জানিয়েছেন, তাদের প্রতি ভালোবাসা জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, থাকবে। এবং তিনি এটি উল্লেখ করেছেন যে এনসিপির কাছে যে চাওয়া পাওয়া ছিল সেটি পূরণ হয়নি। তিনি সেই আকাঙ্ক্ষা দেখেননি, জনগণের সে আকাঙ্ক্ষা পূরণ হয়নি, তার আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এনসিপি যে প্রতিশ্রুতি দিয়ে দল গঠন করেছিল, তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে, তিনি দেখেছেন যে এনসিপির নেতৃবৃন্দ সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তো তাই এইসব গ্রাউন্ডে তিনি এনসিপি ছেড়ে দিয়েছেন, বিএনপিতে যুক্ত হয়েছে। তো এখানে কথা আছে। তো এখানে তার এই বিষয়টি হয়তো অনেকে সরলভাবে দেখবেন না, অনেকে হয়তো বলবেন যে হ্যাঁ, এখন বিএনপির, তিনি মনে করেছেন আরশাদুল হক যে বিএনপির জোয়ার এখন তারেক রহমান দেশে এসেছেন, তাই বিএনপি থেকে রাজনৈতিক সুবিধা পাওয়া যাবে, এনসিপি থেকে হয়তো পাওয়া যাবে না। নতুন দল হিসেবে দলটি তেমন সুবিধা তাকে হয়তো দিতে পারবে না, এই আলাপও কেউ কেউ করছেন। তো হতে পারে, দুটোই সম্ভব। হয়তো তিনি আদর্শিক কারণে যেটি তিনি মনে করছেন, তার ধারণা যে এনসিপি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে, এই দেশের মানুষকে যে প্রতিশ্রুতি এনসিপি দিয়েছিল, যে স্বপ্ন দেখিয়েছিল, তা পূরণ করতে ব্যর্থ হয়েছে, তাই তিনি পদত্যাগ করলেন নৈতিক কারণে, সেটিও সম্ভব। আবার বিএনপি তাকে আকৃষ্ট করেছে, ইমিডিয়েট সুযোগ সুবিধা পাওয়া যাবে বিএনপিতে গেলে, সেইটিও সম্ভব। তো এই গেল এক কেন্দ্রীয় নেতা, তিনি যুগ্ম সদস্য সচিব এনসিপির কেন্দ্রীয় নেতা। এবং শুধু তাই না, এর বাইরেও কিন্তু তিনি অনেকগুলো পদে ছিলেন। তিনি একই সঙ্গে ছিলেন এনসিপির নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল এবং শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান, এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী এনসিপির। অনেকগুলো পোস্টে তিনি ছিলেন, আর ফেসবুক পোস্টে তিনি সবগুলো পোস্ট থেকে তার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন মীর আরশাদুল হক। তাহলে 3 দিন আগে কেন্দ্রীয় নেতা মীর আরশাদুল হক পদত্যাগ করলেন। গতকাল শনিবার তাসনিম জারা পদত্যাগ করলেন। আচ্ছা, আর আজ দুপুর 12:35-এ ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন ফেসবুক আইডি থেকে তাজদৌবাত জাবিন পোস্ট দিয়েছেন 12:35-এ, এবং সেই পোস্টে তিনি তার পদত্যাগের কথা জানিয়েছেন। তিনিও এনসিপি থেকে পদত্যাগ করেছেন। ফেসবুক পোস্টে কারণগুলো উল্লেখ করেছেন, গুরুতর কিছু অভিযোগ তিনি এনসিপি এবং এনসিপির নেতৃস্থানীয়দের বিরুদ্ধে এনেছেন। তো এখানে বলে রাখা ভালো যে ঢাকার 17 আসন থেকে তাকে নমিনেশন দেওয়া হয়েছিল এনসিপি থেকে, তারপরও তিনি এনসিপি ছেড়ে দিলেন। আজ দুপুরে 12:35-এ তিনি তার ফেসবুক থেকে পোস্ট দিয়ে জানালেন বিষয়টি। তো আমি একটু শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে, প্রিয় দর্শক, তিনি আসলে কি বলেছিলেন ফেসবুক পোস্টে। দয়া করে আমার সঙ্গে ধৈর্য রাখবেন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর যে অভিযোগ তিনি এনেছেন, অভিযোগগুলো কিন্তু গুরুতর অভিযোগ, এবং
তাজনুবা জাবিন কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেত্রী, তিনি যুগ্ম আহ্বায়ক এবং তিনি কেন্দ্রীয় যে রাজনৈতিক পর্ষদ আছে সেটির একজন মেম্বার। তো তিনি বলছেন তার ফেসবুক পোস্টে, আপনারা অনেকে ভাবছেন হয়তো জামায়াতের সাথে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আমার আপত্তি। এর চেয়ে ভয়ঙ্কর যে কারণ সেটি হলো যে প্রক্রিয়ায় এটি হয়েছে। তাজনুবা জাবিন বলছেন যেই প্রক্রিয়ায় জামায়াতের সঙ্গে জোটভুক্ত হচ্ছে এনসিপি, তিনি সেই প্রক্রিয়াটি পছন্দ করছেন না। ওকে, এটাকে রাজনৈতিক কৌশল, নির্বাচনী জোট ইত্যাদি লেভেল দেওয়া হচ্ছে। আমি বলবো এটা পরিকল্পিত, এটাকে সাজিয়ে এই পর্যন্ত আনা হয়েছে। এটা আদর্শের চেয়ে অনেক বড়, সেটা হলো বিশ্বাস। মাত্র কিছুদিন আগে সমারোহে সারা দেশ থেকে মনোনয়ন সংগ্রহের ডাক দিয়ে 125 জনকে মনোনয়ন দিয়ে 30 জনের জন্য সিট সমঝোতা করে বাকিদের নির্বাচন করতে দেয়া হবে না। যেটি একটু আগে আমি বলছিলাম যে 30 জন বিভিন্ন আসন থেকে দাঁড়ালেন, বাকি সদস্যদের কি হবে? তারা তো দাঁড়াতে পারছেন না। এই সিদ্ধান্তে সিলমোহর বসানো হয়েছে। বিষয়টা ঠেলতে ঠেলতে একদম শেষ অবধি এনেছে যাতে কেউ স্বতন্ত্র নির্বাচনও করতে না পারে। আগামীকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। আমার অবশ্যই এই মুহূর্তে স্বতন্ত্র নির্বাচন করার ইচ্ছে নেই। পুরো অগোছালো করে চোখের পলকে ডিসওন করে দিয়েছে এনসিপি তাজনুবা জাবিনকে কিংবা অন্যান্যদের যারা সম্ভাব্য প্রার্থী, তাদেরকে ডিসওন করেছে এনসিপি। এই গুরুতর অভিযোগটি তিনি আনলেন। বিভিন্ন পত্রিকায় নানা খবর প্রকাশিত হচ্ছে আমি মনোনয়ন হারাবার ভয়ে জোটের বিরোধিতা করছি। আমি কিছুদিন আগে লিখেওছিলাম আমার আসনে নেগোসিয়েশন হলে আমি নির্বাচন করব না, যত কঠিন প্রতিপক্ষ হোক আমি ফাইট দেব। দিল না। তাদের গোষ্ঠীরা, ভাইরা তাদের পক্ষে দিস্তায় দিস্তায় লিখে ভরায় ফেলছে কেন আর কিভাবে এই জোট। কিন্তু কোনো জেনারেল ইসি মিটিংয়ের সিদ্ধান্ত এরকম ছিল না জোট হলে বাকি আসনে প্রার্থীকে বসে যেতে হবে। আবার বাকি আসনগুলোতে জামায়াতের হয়ে নির্বাচনী প্রচার প্রচারণা করতে হবে। জামায়াতের সাথে চরমোনাই পীরের 70টা আসনে সমঝোতা হচ্ছে, আর গণ অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দলের 30টা আসনে। এখানে তিনি তার ক্ষোভের কথা জানালেন। আচ্ছা, এনসিপি থেকে শুরু করে যে গণপরিষদ, সেকেন্ড রিপাবলিক, মধ্যপন্থার নারী, বিভিন্ন জাতিসত্তাকে নিয়ে রাজনীতি করার কথা বলছে, সেটা ধারণ করে যে কয়জন পার্টিতে ছিল তাদের মধ্যে আমি একজন। এই পার্টির একজন ফাউন্ডার মেম্বার আমি। স্বাভাবিকভাবে ভীষণ মন খারাপ, কিন্তু এই দল ছেড়ে দেয়া ছাড়া আমার সামনে আর কোনো সম্মানজনক অপশন নাই। অপরিপক্কতার পরিচয় ইত্যাদি বয়ান দিবে অনেকে। জাস্ট বুলশিট। শুধু এটুকু বলি, আমি বহিরাগত, ওখানে আমাকে প্রতারিত করলে মেক সেন্স। কিন্তু এক শীর্ষ নেতা আরেক শীর্ষ নেতার সাথে যে মাইনাসের রাজনীতি করে, ওখানে সেটা ভয়ঙ্কর। এরা নিজেদের মধ্যে রাজনীতি করতে এত ব্যস্ত, এরা কখনো দেশের জন্য নতুন একটা মধ্যপন্থার বাংলাদেশপন্থী রাজনীতি করতে পারবে না। সবাই খুব বলছেন কালকে থেকে রাজনীতি লম্বা, অনেক দূর যেতে হয়, একদম ঠিক। কিন্তু সেই নীতি এনসিপির নিজেরই নাই। নেতারা বিতর্কের পর বিতর্ক জন্ম দিয়ে সেটাকে বিপ্লব নাম দিয়েছে। আর আমাদের মতো যারা আসলে এনসিপির নীতি ধারণ করেছি, তাদের আবেগপ্রবণ লেভেল দেওয়া হয়েছে। 28 ফেব্রুয়ারি ঘোষণাপত্র থেকে শুরু করে সব শেষে ডেইলি স্টারের ডিবেটে বলা কথা, শীর্ষ নেতারা কতটুকু ধারণ করে সময় মতো মিলিয়ে নিয়েন। ওই পুরনো ফাঁকা বলির রাজনীতি করতে হলে পুরনো দলই করতাম, নতুন কেন? এবার আবারও আসি জামায়াতের সাথে জোট প্রসঙ্গে। এনসিপি স্বতন্ত্র স্বকীয়তা নিয়ে দাঁড়িয়ে গেলে যে কারোর সাথে রাজনৈতিক জোটে অসুবিধা ছিল না। সেটা 5 বছর পরে হতো, ঠিক প্রথম নির্বাচনেই কেন? কিন্তু আর সব অপশনকে ধীরে ধীরে রাজনীতি করে বাদ দেওয়া হয়েছে যাতে জামায়াতের সাথে জোট ছাড়া কোনো উপায় না থাকে। সুনিপুণভাবে এখানে একে অনেককে জিম্মি করা হয়েছে। যাই হোক, এটা কোনো রাজনৈতিক কৌশল না, এটা পরিকল্পনা। এটা লেখার পরে উপরে আমার উপর অনেক আক্রমণ আসবে, আমার অনেক ব্যর্থতার ডালি সাজানো হবে, চরিত্র হননের চেষ্টা হবে। কিন্তু আমি নিজের কাছে নিশ্চিত আমি এদের সাথে রাজনীতি করতে এসেছিলাম, এদের বিরুদ্ধে না। আমার আজকে মনোনয়ন জমা দেওয়ার জন্য দৌড়ঝাঁপ করার কথা, আর আমি এখানে বসে এসব লিখছি। জোট নাকি হবে 1.5 মাসের, তারপর তারা মধ্যপন্থায় বাউন্স ব্যাক করবে। ট্রু, ব্যাক করে আবার দ্বিচারিতা ভণ্ডামি শুরু করবে। যে জবাবদিহির কথা বলে এরা মুখে ফেনা তোলে,
সেটা নিজেদের কেউ করলে তাকে মাইনাস করে। সুপ্রিয় দর্শক, আরও আছে পোস্টে অনেক কথা, আমি এটি পড়ব না, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে। তো এই ছিল তাসনুবা জাবিনের পোস্ট, তার ক্ষোভ, তার উৎসাহ এবং যেই কারণে তিনি এনসিপি ছেড়ে দিলেন সেটির একটি নাতিদীর্ঘ ব্যাখ্যা। আচ্ছা, আজই আবার জামায়াতের এনসিপির আরেক প্রার্থী, শক্তিশালী কেন্দ্রীয় নেত্রী, যিনি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং একই সঙ্গে রাজনৈতিক পর্ষদের নীতি নির্ধারণী যে রাজনৈতিক পর্ষদ আছে সেটির একজন সদস্য, সামান্তা শারমিন, নামটি খুব পরিচিত, নিশ্চয়ই আপনারা তাকে চেনেন প্রিয় দর্শক। সামান্তা শারমিন আজ রোববার সকালে তার ফেসবুক পোস্টে তিনিও ক্ষোভ প্রকাশ করলেন এনসিপির বিরুদ্ধে এবং এনসিপিকে হুঁশিয়ারি দিলেন। তিনি কি বললেন একটু খুব দ্রুত দেখে নেই। নিউজ পেপার যেভাবে হেডলাইন করেছে, জামায়াতের সঙ্গে গেলে কঠিন মূল্য দিতে হবে এনসিপিকে, সামান্তা শারমিন। আচ্ছা, জামাত ইসলামের সঙ্গে নির্বাচনী জোট কিংবা আসন সমঝোতা নিয়ে স্পষ্ট আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আচ্ছা, তিনি যা বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী নির্ভরযোগ্য মিত্র না, তার রাজনৈতিক অবস্থান বা দর্শন সহ কোনো সহযোগিতা বা সমঝোতা যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি। জুলাই অভ্যুত্থানের সামনের কাতারে থাকা তরুণদের গড়া দল এনসিপি ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে জামায়াতের সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে। তা নিয়ে আপত্তি তুলে এরই মধ্যে পদত্যাগ করেছেন তাসনিম জারা। সামান্তা তার পোস্টে বলছেন তাসনিম জারার কথা। তাজনুবা জাবিন ও মীর আরশাদুল হক, এনসিপি 125 আসনের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তার মধ্যেই 3 জনের নামও ছিল। এছাড়া এনসিপির 30 জন নেতা দলীয় আহ্বায়ক নাহিদ ইসলামকে সম্ভাব্য জোট বিষয়ে নীতিগত আপত্তি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন। আমি গতকাল আমার কন্টেন্টে এটি আমার এপিসোডে উল্লেখ করেছিলাম। প্রিয় দর্শক, আপনাদের জানা আছে ইতিমধ্যে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের 30 জন একটি স্মারকলিপি দিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে। সেখানে তারা তীব্র আপত্তি জানিয়েছে জামায়াতের সঙ্গে এনসিপির জোট গঠনের বিষয়টি নিয়ে। আচ্ছা, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সাবেক শিক্ষার্থী সামান্তা শারমিন পোস্টে লিখেছেন, এনসিপির এতদিনের অবস্থান অনুযায়ী তার মূলনীতি রাষ্ট্রকল্প জামায়াত থেকে সম্পূর্ণ আলাদা। বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিককে কেন্দ্র করে গড়ে ওঠা দল এনসিপি। ফলে এই 3টি বিষয়ে অভিন্ন অবস্থান যে কোনো রাজনৈতিক মিত্রতার পূর্বশর্ত। তার বর্তমান অবস্থান দলের গত 1.5 বছরের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি তার নিজের অবস্থানের কথা বলছেন। জামায়াত নিম্নকক্ষে পিআরের আওয়াজ তুলে সংস্কারকে ব্যাহত করায় লিপ্ত হয়েছিল দাবি করে সামান্তা লেখেন, ফলে এনসিপির আহ্বায়ক বলেছিলেন যারা সংস্কারের পক্ষে নয় তাদের সাথে জোটও সম্ভব নয়। তাই জুলাই পদযাত্রার পর থেকে 300 আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়া হয় আহ্বায়ক সহ একাধিক বরাতে, এবং স্বতন্ত্রভাবে নির্বাচন করবে এনসিপি, এই মর্মে সারা দেশ থেকে প্রার্থীদের আহ্বান করা হয়। সামান্তা শারমিন আরও লিখেছেন, জামায়াতের সঙ্গে জোট করার সমস্যা তুলে ধরা মানেই বিএনপির পক্ষে অবস্থান বোঝায় না, বরং বিভিন্ন বিষয় এতদিন ধরে প্রকাশিত ও নানা মহলে প্রশংসিত এনসিপির অবস্থান আমি সঠিক মনে করি ও নিজেকে এই আদর্শের সৈনিক মনে করি। বিএনপি জামায়াতের যে কোনোটির সঙ্গে জোট এনসিপির সাংগঠনিক ও রাজনৈতিক পলিসি থেকে সরে গিয়ে তৈরি হয়েছে। সুপ্রিয় দর্শক, এখানে একটি বিষয় প্রণিধানযোগ্য এবং আমাদের মনে রাখতে হবে যে 3 জন ইতিমধ্যে পদত্যাগ করেছেন এবং সামান্তা শারমিন পদত্যাগ করবেন কিনা জানা যায়নি, বাট তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তো এখানে বলা যায় 3 জনের মধ্যে আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন। যেমনটি বলছিলাম যে তার এখানে কোনো স্বার্থ সংশ্লিষ্টতা থাকতে পারে, কোনো ইমিডিয়েট গেইনস তার মাথায় থাকতে পারে, যেটি বিএনপি থেকে তিনি প্রত্যাশা করছেন। কিন্তু তাসনিম জারা এবং তাজনুবা জাবিন তারা কিন্তু বিএনপিতে কেউ জয়েন করেননি। তারা নিজের দৃষ্টিকোণ, তাদের পার্সপেক্টিভ ব্যাখ্যা করেছেন এবং এই কনফ্লিক্ট, আমি মনে করি পার্সপেক্টিভের বিষয়টি, অন্য কোনো কিছু ব্যক্তিগত স্বার্থ বা দলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র এমন কিছু কিন্তু এতে ফুটে ওঠেনি। যদিও 3 জনের মধ্যে একজনের কথা বললাম, সেখানে হতে পারে ব্যক্তিগত স্বার্থের বিষয় থাকতে পারে, রাজনৈতিক স্বার্থ কাজ করতে পারে। কিন্তু আমরা যারা তাসনিম জারাকে চিনি, তাসনিম জারার এই কোনো দল থেকে ঢুকে কোনো রাজনৈতিক স্বার্থ নেওয়া, কোনো দল ভেঙে ফেলা, কোনো দল গড়া,
এইসবের প্রয়োজন পড়ে না, একদমই না। যেমন প্রয়োজন পড়ে না অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের 5 বছর ধরে বাংলাদেশে ক্ষমতায় থাকা, কিংবা সম্ভব হলে 10 বছর ক্ষমতায় থাকা, সম্ভব হলে 1950 সাল পর্যন্ত 2050 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা। এইসবের দরকার হয় না, কারণ একটি মানুষ তার লাইফ টাইমে যা চায় তিনি তার চেয়ে অনেক বেশি পেয়েছেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলেছি। তার ফুলফিলিং লাইফ রয়েছে, ক্যারিয়ার রয়েছে, অ্যাচিভমেন্টস রয়েছে, সেটি হিমালয় ছোঁয়। তো তিনি এসেছিলেন বিশেষ প্রয়োজনে, কিন্তু তার এই আশাটিকে আমরা নানাভাবে বিতর্কিত করেছি। শুধু তার শাসন কার্যের সমালোচনা করলে কোনো আপত্তি ছিল না, যে তিনি মিসম্যানেজ করছেন, গুড গভর্নেন্স দিতে পারছেন না, এতে কোনো সমস্যা ছিল না। এইটুকু সমালোচনা তো হতেই হবে সরকার প্রধানের, রাষ্ট্রপ্রধানের। কিন্তু ব্যক্তিগতভাবে তাকে স্টিগমাটাইজ করা হয়েছে, বারবার বলা হয়েছে তিনি আর যাবেন না, একবার উঠেছেন তো আর নামবেন না। তো সেই জন্য বলছিলাম যে ডক্টর ইউনূসের ক্ষেত্রে যেমনটি প্রযোজ্য যে তার ক্ষমতায় থাকবার দরকার নেই, রাজনীতি করবার দরকার নেই, তাসনিম জারার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। প্রথমত তার বাংলাদেশে আসবারই দরকার ছিল না, আরামায় সে বিলেতে জীবন কেটে যেত, এখনও কাটতে পারে। তো এই পঙ্কিল নষ্ট নোংরা রাজনীতিতে তিনি এসেছেন, আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে, আমি আশাবাদী, আমি অপটিমিস্টিক ফিল করছি এখনো পর্যন্ত। তো তাসনিম যারা আমাদের কিছু দিতে এসেছিলেন, তার হাজব্যান্ড সাইফুল্লাহ খালিদ আমাদের কিছু দিতে এসেছিলেন, এবং যেই তরুণীদের কথা বলছি, তাজনুবা, জাবিন, সামান্তা, শারমিন, এরাও হয়তো আমাদের কিছু দিতে এসেছিলেন। এক ঝাঁক তরুণীকে আমরা দেখেছি এই এনসিপিতে জয়েন করেছিলেন, নিশ্চয়ই তাদের কোনো স্বপ্ন ছিল, তারা দেশকে কিছু দিতে চেয়েছিলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন চেয়েছিলেন, তারা তরুণরাও চেয়েছিলেন, এই তরুণীরাও চেয়েছিলেন নিশ্চয়ই। তো এখন তাদের হয়তো স্বপ্নভঙ্গ হয়েছে, সেই জন্য তারা একে একে পদত্যাগ করছেন। তো এখন আগামী দিনগুলোতে কি আরও কেউ পদত্যাগ করবেন? পরিস্থিতি কোথায় যাবে? যেই 30 জন কেন্দ্রীয় নেতা স্মারকলিপি দিলেন নাহিদ ইসলামকে, তারাই বা কত দূর যাবেন? কারণ এই প্রশ্ন এখন এই জন্য করতে হচ্ছে, আজই বিকেলে, আজ রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করলেন, জামায়াত ইসলামের পক্ষ থেকে কথা বললেন আমির জনাব ডাক্তার শফিকুর রহমান। সেখানে তিনি জানালেন যে আগে থেকেই জামাত ইসলাম সহ 8টি দল আন্দোলন সংগ্রাম করছিলেন, অভিন্ন ইস্যুতে মাঠে ছিলেন তারা, অনেকদিন থেকে আমরা জানি। সেই দলগুলো হলো ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজাম ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপা, এরা ছিলেন জামাত ইসলামের সঙ্গে। আর পরবর্তীতে যুক্ত হয়েছিল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। আর জামাতে আমির জানালেন আজ বিকেলে যে আরও 2টো পার্টি আমাদের সঙ্গে যুক্ত হলো। পার্টি এখন এই জোটে বা অ্যালায়েন্সে 10টি হয়ে গেল পার্টির সংখ্যা। এই দুটো হলো এনসিপি এবং কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি বা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তাহলে এই 8 দলীয় জোটে এখন দল গিয়ে দাঁড়ালো 10টি, 10 দলীয় জোট হয়ে গেল এটি। তো জামায়াতের আমির এই কথা উল্লেখ করলেন যে আরও অনেক দল আমাদের সঙ্গে জোটবদ্ধ হতে চাইছে আসন ভাগাভাগিতে, বাট এই মুহূর্তে আমাদের পক্ষে আর কাউকে বিবেচনা দেওয়া সম্ভব হচ্ছে না। যেমনটা আগে বলছিলাম, যেমন চরমোনাইকে দিতে হয়েছে 70টি আসন, তো এনসিপিকে যদি 30টি দিতে হয় তাহলে এখানে তো 100 আসন চলে গেল। তো এইসব কারণে জামায়াত আর নতুন কারোর সঙ্গে জোটবদ্ধ হবে বলে মনে করা যাচ্ছে না। তো তাহলে এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এটি চূড়ান্ত হয়ে গেল, একেবারে পাকা হয়ে গেল যে এনসিপি জামাত ইসলামের সঙ্গে জোটে আসলো। তাহলে এখানে এনসিপির একটি অংশ হয়তো এই জোটবদ্ধ হবার বিষয়টি পজিটিভলি দেখেছেন, বাকি অনেকেই দেখছেন না। তার মানে একটি বিভেদ চূড়ান্তভাবে দলে থেকেই গেল। আর সেই বিভেদেরই অংশ হিসেবে কয়েকজনকে পদত্যাগ করতে দেখলাম, আজ একজন উৎসাহ প্রকাশ করলেন। আগামী দিনগুলোতে বাকিরা কী করবেন আমরা জানি না, সেটি দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুবই দুঃখিত, আমার হৃদয় ভেঙে গেছে যে এনসিপিতে ভাঙন শুরু হয়েছে, এবং সেটি কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না। আর এনসিপিতে এই ভাঙন আমরা চাইনি। তবে ভাঙনের আশঙ্কা কি ছিল? থাকতে পারে। কেন? কারণ এনসিপি নির্দিষ্ট মতাদর্শের লোকেরা গঠন করেনি। হ্যাঁ, একসঙ্গে সবাই এনসিপিতে যারা এখন আছেন তারা একসঙ্গে জুলাই যুদ্ধ করেছেন। শুধু এনসিপিতে যারা আছেন তারা না, বাকি অনেক দল একসঙ্গে জুলাই যুদ্ধ করেছেন। তারা সবাই জুলাই যোদ্ধা এবং সবাই স্টেক হোল্ডার জুলাই অভ্যুত্থান বা জুলাই আন্দোলনের, এটি সত্যি। কিন্তু সকলেরই মত এবং পথ কি এক ছিল?
একটি ইস্যুতে সকলে এক ছিলেন, সেটি কি? হাসিনাকে খেদাতে হবে, স্বৈরাচার থেকে মুক্তি পেতে হবে, স্বৈরাচারী শেখ হাসিনাকে চিরবিদায় করতে হবে। এই ইস্যুতে সবাই এক ছিলেন, কিন্তু বাকি বিষয়ে তারা কি এক ছিলেন? ছিলেন না। ফলে ভিন্ন মত এবং পথের অনেকের কম্বিনেশন ঘটেছে এনসিপিতে। তাহলে তাদের ভিন্ন মত থাকবে, ভিন্ন ভিন্ন ইস্যুতে তারা আলাদা হয়ে যাবেন, তারা ডিফার করবেন, এবং সেই ইস্যুগুলো যদি কমপ্লেক্স হয় এবং মৌলিক হয়, তাহলে স্বাভাবিক তাদের মধ্যে বড় ধরনের বিভেদ হবে, এবং বড় ধরনের বিভেদ দলকে ভেঙে দিতে পারে। সে আশঙ্কা দেখা দিয়েছে এখন। তো আমরা চাইব যে এনসিপিতে যারা বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করছেন, যদি সম্ভব হয় তারা ধৈর্য রাখবেন এবং তারা শান্তিপূর্ণ সহাবস্থান করবেন, এটি আমাদের চাওয়া থাকবে। কারণ এই মুহূর্তে এনসিপি ভেঙে খান হয়ে যাক, কিংবা দল হিসেবে তার অস্তিত্ব বিলীন হোক, আমরা এটি কেউ চাইনি, কেউ চাই না। এবং সেটি যদি ঘটে তাহলে আমাদের জন্য খুবই দুঃখজনক ঘটনা ঘটবে, সেটি মনে করতে হবে। প্রিয় দর্শক, এই বিষয়ে আরও অনেক কথা হবে, নানা রকম সমীকরণ হবে। সেই সমীকরণ আমরা মেলাবো, অনেক ডট এসে সামনে হাজির হবে, ডট আমাদের একসঙ্গে করতে হবে। আবার এই বিষয়ে কথা বলার প্রতিশ্রুতি দিয়ে শেষ করছি এখন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।